যেখানে পথ চলা শুরু। অন্তিম পর্ব। সাদিয়া মেহেরুজ। তিমিরাবৃত রজনী, কলুষিত আঁধার বাতাবরণ জুড়ে আষ্টেপৃষ্ঠে লেপ্টে রয়েছে। ঘোরতর অমাবস্যা আজ। বাতাসের তোড়ে বাঁশঝড়ে শোষো শব্দ হচ্ছে। গা ছমছমে পরিবেশ, রক্ত হিম করা নীরবতা। দূর দূর করে বুক কাঁপে তিরুর। পা দুটো থেমে যেতে চায় ভীষণ কষ্টে। বুকে সাহস জুড়িয়ে পুনরায় পা ফেলে হাঁটা ধরে। থামলে যে চলবে না, আরুনকে খুঁজতে হবে। ছেলেটা বাড়িতে নেই। বিকেলের পর হুট করে কোথায় যেন উধাও হলো। ধরণী জুড়ে আঁধারের কালিমা সেটে যাওয়ার পর ছেলেটার দেখা নেই। চিন্তা হয় তিরুর। হৃদয়ে কু ডাকে। ছটফটে মন নিয়ে চট করে মাকে বলে ছুট লাগায়। তানহা একা যেতে নিষেধ করেছিল তাকে। নিষেধাজ্ঞা কানে নেয়নি ও। এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল হয়েছে। অস্থিরতার সময় কেন যেন মাথাটা কাজ করা বন্ধ করে দেয়। ইস, ও আল্লাহ গো! কারোর আর্তনাদ ছিটকে এলো। ভীত হলো তিরু। পদচরণ থামালো। আশেপাশে ঘন ঘন নজর বুড়ালো। গোঙানির আওয়াজটা এখনো কানে এসে লাগছে। কে কাঁদছে? শুনে তো মনে হলো সে কোনো পুরুষ। গলা পেঁচিয়ে রাখা ওড়নাটা বুকে চেপে ধরে তিরু এগোলো। কৃত্রিম আলোর পসরা বসেছে রাস্তায়। ফোনের টুংটাং নোটিফিকেশন তাকে জানান দিচ্ছে এই কৃত্রিম আলোর পসরা আর থাকবে না বেশিক্ষণ। অতএব দ্রুত নিজের কাজে সমাপ্তি টানতে হবে। যত পা ফেলে এগোচ্ছে তত গোঙানির আওয়াজটা দৃঢ় হতে দৃঢ়তর হচ্ছে। বেশি দূর যেতে হলো না তিরুর। 2 কদম এগোতেই দৃশ্যত হলো আকাঙ্ক্ষিত মুখশ্রী। তবে স্বাভাবিক রূপে নয়। তিরুর পায়ের গতি কমালো। স্তব্ধ নয়নে দেখল সম্মুখের দৃশ্য। আরুনের হিংস্র মুখখানি। অস্ফুটস্বরে ও আওড়ালো, আরুন! পূর্ব দিকে কৃত্রিম রশ্মির পসরা বসেছে। ফ্ল্যাশ লাইটে ধবধবে সাদা আলোয় স্পষ্টত আরুনের হিংস্র ক্ষুব্ধ মুখশ্রী। হাতে মোটা বাঁশ। সেটা দিয়ে কাউকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। ওদিকটা জনশূন্য। তেমন ঘরবাড়ি নেই। তাই তো লোকটার করুণ আর্তনাদ কারোর কানে পৌঁছাচ্ছে না। আরুন হুঙ্কার ছেড়ে অশ্রাব্য ভাষায় কিছু বলছে। পাশে অন্তিক দাঁড়িয়ে। মুখে বিরাজ করছে তার আতঙ্ক, ভয়। থরথর করে কাঁপছে ঠোঁট দুটো। তিরুর মতো অন্তিকটাও কি আরুনের এই রূপটা হজম করতে পারছে না? হয়তো তাই হবে। চিরদিনের লৌহ শান্ত মানুষটার হঠাৎ কেন হিংস্র রূপ দেখল যে কারোরই থমকানোর কথা। ধানক্ষেতটার আড়ালে আজ স্তব্ধ রূপ নিয়ে থাকতে পারল না তিরু। মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। লম্বা পা ফেলে ছোটা শুরু করে, গিয়ে জাপটে ধরে আরুনকে। টের পায় আরুনের দেহের কাঁপুনি। সাপের মতো ফোঁস করছে তখনও। তবে তিরু হুট করে জড়িয়ে ধরাতে কিছুটা শান্ত রূপে ফিরে এসেছে। তবে কণ্ঠে ক্রোধ ঢেলে শুধায়, এখানে কি করছো তুমি? রাতের বেলা বাইরে কেন বের হয়েছো? কেঁপে উঠল তিরু। আরুন ধমকাচ্ছে, তাও তাকে। ভয় হচ্ছে তিরুর। অন্তরালে হিমাগারে রূপান্তরিত হচ্ছে। আস্তে ধীরে আরুনের বুক থেকে মাথা তুলে চোখে চোখ রাখল। ভীষণ কোমল গলায় বলল, কি হয়েছে তোমার? কেন মারছিলে লোকটাকে? বলো তো। তোমাকে চিনতে পারছি না আমি। এ যেন অন্য এক আরুন। হিংস্র লাগছে বড্ড। বলো না, কি হয়েছে? আধারে হঠাৎ ধূমকেতুর মতো তিরুকে ছুটে আসতে দেখে আশ্বস্ত হয় অন্তিক। মনের আতঙ্কটুকু কিছুটা কমে। এগিয়ে যায় সম্মুখে। আরুনের সন্নিকটে গিয়ে বলে, ভাই শান্ত হন। এভাবে এই কুত্তাদের মেরে নিজের হাত অপবিত্র করবেন না। ওদের শাস্তি আল্লাহ দেবে, আদালত দেবে। আপনি দয়া করে থেমে যান ভাই। কি করেছে ওরা? মাঝখানে ফোড়ন কাটে তিরু। আরুন ভাইয়ের
বোনকে ধর্ষণ করতে চেয়েছে। তাছাড়া ওরা ভাইয়ের মাকেও মেরেছে। বিমূঢ় তিরু আরুণকে ছেড়ে সরে দাঁড়ালো। অন্তিক টেনে টুনে নিয়ে গেল আরুণকে কিয়দ্দূরে। ওখানে উপস্থিত বাকিরা ভূমিতে পড়ে থাকা আহত দেহগুলোকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। আহতদের সংখ্যা 6। সেদিকে নিষ্প্রাণ দৃষ্টিতে একবার পরখ করে তিরু আরুণের নিকট এগোলো। অন্তিক তাকে দেখা মাত্র তাড়া দিয়ে বলল, ভাবি, আপনি ভাইয়ের কাছে বসেন, আমি ওদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ওদের সবাইকে কি আরুণ মেরেছে? তিরু কণ্ঠ কেমন অবিচল শোনালো। অন্তিক জবাব দেয়, জি ভাবি, সবাইকে কম বেশি মেরেছে। আপনি আসার সময় যাকে মারতে দেখলেন ওকেই বেশি মেরেছে। বাকিদের টাইট মার দিয়েছে ভাইয়ের ছেলেপুলেরা। মূল ঘটনা জানতে ব্যাকুল হৃদয়স্থল। উত্তেজনায় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পেয়েছে। আরুণকে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করতে হয়নি। তিরু তার পাশে গিয়ে বসতেই যন্ত্রের মতো কাট কাট গলায় শুধালো, বিকেলে তনু আপু এসেছিল। আপুকে বিধ্বস্ত লাগছিল ভীষণ। আপু বারবার বলছিল ওরা পিছিয়ে আসছে। আতঙ্কে আর কিছু বলার সুযোগ পাইনি, অজ্ঞান হয়ে গেছে। আপুকে হসপিটালে পাঠিয়ে আমি ওদের নিয়ে বের হই। কেন যেন বারবার মনে হচ্ছিল আমার এত বছরের প্রতীক্ষা আজ শেষ হতে যাচ্ছে। মায়ের খুনি, তনু আপার বেহাল দশা, সব যেন একই সূত্রে গাঁথা। সন্দেহ ঠিক ছিল, এরা আমার মাকেই মেরেছে। আশ্চর্যজনক ব্যাপার কি জানো, বাবাও এতে সত্যিই জড়িত ছিল। রাস্তায় বের হতেই আমি এদের দেখতে পাই, ওদের ধরে নিয়ে আসি এখানে। প্রথমে বলতে চাচ্ছিল না কিছু, পরে মারধর করার পর সব স্বীকার করে। আরুণ থামল, হাঁসফাঁস করে উঠল কেমন। তিরু ওর প্রশস্ত পিঠে হাত রাখল। লম্বা শ্বাস টেনে আরুণ পুনরায় নির্জীব কণ্ঠে বলল, বাবা ইয়াবার ব্যবসা করত যখন আমাদের সংসারে অভাব অনটন চলছিল। এ কথা মা ছাড়া কেউ জানতো না, এমনকি মাও এতে জড়িত ছিল। ইয়াবা পাচারে মা নিজেও সহায়তা করত। অর্থকষ্ট, সন্তানদের নিজের চোখের সামনে অনাহারে ভুগতে দেখা, নিজের অনাহারে অসুস্থতায় ভোগার পরও চিকিৎসা করতে না পারা, চোখের সামনে নিজের বৃদ্ধ বাবাকে অসুস্থতায় ভুগতে দেখে তার জন্য কিছু করতে না পারা, এসব মাথায় এনে মা নিজেও জড়িয়ে যায় এই অন্ধকার জগতের সাথে। মাদক ব্যবসা শুরু করার প্রথম দিকে খুব অল্প পরিমাণ টাকা পেত, তা দিয়ে তেমন কিছু হতো না। তবে দিন বাড়ার সাথে সাথে টাকার অঙ্কটাও বাড়তে থাকে। মা চাচ্ছিল নানা চিকিৎসা করিয়ে সে সরে আসবে এসব থেকে। আমাদের এই অবৈধ পথের অর্জন করা টাকা দিয়ে তিনি মানুষ করতে কখনোই চাইতেন না, তাই ছোট থাকতে আমাদের কাজে পাঠিয়ে দেন। শুধুমাত্র নানা চিকিৎসার মোটা অঙ্কের টাকা দরকার বলে বাবার কথায় রাজি হয়ে যায় মা। টানা দিনকে দিন সুস্থ হওয়ার বদলে অসুস্থ হতে থাকেন এবং একসময় মারা যান। তারপর হতেই মা সরে আসতে চেয়েছিলেন। মা বারবার মনে করত তার জন্যই নানা মারা গিয়েছেন, কারণ তিনি অবৈধ টাকা দিয়ে তার চিকিৎসা করিয়েছেন। মা বাবাকে বারবার বোঝাতেন থাকেন এসব থেকে সরে আসার জন্য, কিন্তু ততদিনে বাবা টাকার নেশায় বুঁদ হয়ে গেছেন। শেষে মা না পেরে বাবাকে ব্ল্যাকমেল করতে থাকেন। তিনি পুলিশকে জানিয়ে দেবেন সব কিছু, আর এটাই মায়ের জীবনের কাল ডেকে আনে। বাবা অন্যরা ইয়াবা পাচারকারীদের সাথে এই ব্যাপারে কথা বলেন এবং তারা সিদ্ধান্ত নেয় মাকে মেরে ফেলবে। বাবা নেশা করত, তাই তাকে যা বলা হতো তাই করত। যথাসময়ে মাকে মেরে ফেলা হয়। ইয়াবা পাচারের কাজ তাই কিছুদিনের জন্য বন্ধ রেখে তারা পালিয়ে বেড়ানো শুরু করে। তখন পুলিশ, র্যাব তৎপরতা বেশি বেড়ে গিয়েছিল। তাই সব কিছু এত সূক্ষ্মভাবে করা হয় যে কোনো কিছুরই সমাধান করতে পারে না পুলিশ, না র্যাব, না এনএসআইয়ের কর্মকর্তা। তারাই ছিল যারা মাকে মেরে ফেলার কুবুদ্ধি সবার মাথায় ঢোকায়। ওদের নজর এখন তনু আপায় পড়েছিল। পাশে কোথাও ঝিঝি পোকার ডাক আসছে।
কানে একটু করার শব্দ, মাথা ধরে যায়। অন্যান্য সময় হলে তিরু বিরক্তিতে চেঁচাতো, কিন্তু এখন সব কিছু যেন অনুভূতি শূন্য, নিষ্প্রাণ। বুকটা নীল বেদনায় হাহাকার করছে। আরণ্যের জন্য কেমন যেন করছে মন। ছেলেটা এসব শুনে স্থির আছে কিভাবে? তিরু জিজ্ঞেস করলো, আপনার আব্বা কোথায়? আরুণ নত মস্তকে বসে হাত দিয়ে মাথা চেপে ধরে ভরাট কণ্ঠে জবাব দিল, সুইসাইড করেছে। এবার তিরু যেন চমকানোর পালা। সে কণ্ঠে বিনয় ঢেলে শুধালো, কেন? সব জানাজানি হয়ে গেছে, এখন লোকেরা তার মুখে থুথু দেবে, পুলিশ ধরে নিয়ে যাবে, সিন ক্রিয়েট হবে। তাই ওনার আত্মসম্মানবোধ প্রবল। কারোর কাছে নিচু হতে হবে বা নিজের সম্মানের কলঙ্ক লেগে মানুষ ছিছি করবে তার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এটা আমার ধারণা, অন্য কারণও হতে পারে, আমি নিশ্চিত নই। এই এতটুকু সময়ের ব্যবধানে কত কিছু ঘটে গেল, অথচ তিরু সব জানতেই পারল শেষে। জানবেই বা কেমন করে ও? সকাল থেকে আরুণ বের হওয়ার পর হতেই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। কোনো কাজ করতে পারল না। মা ঠেলে ঠুলে শুতে পাঠিয়ে দিল। সেই যে লম্বা এক ঘুম দিয়েছে, উঠেছে প্রায় সন্ধ্যা হব হব ভাব তখন। আরুণের সন্নিকটে গা ঘেঁষে বসল ও, নতজানু করে মাথাটা টেনে নিজের বুকে চেপে ধরল। ঘন চুলে হাত বুলিয়ে নম্র গলায় শুধালো, কাঁদবেন তো কাঁদুন, এভাবে চেপে রেখে ফুপিয়ে লাভ নেই আছে, কাঁদলে মন হালকা হয়। তপ্ত বাতাস বইল হঠাৎ। বাতাসের তোড়ে আরুণের নির্জীবতা নির্লিপ্ততা কাটল। শব্দহীন পরিবেশে হুট করে সে ধস নামালো নীরবতায়। হু হু করে কেঁদে উঠল আরুণ। রাতের আঁধারে একজন পুরুষের কান্না ক্রমেই করুণ থেকে করুণে রূপ নিল। বিমর্ষ চিত্তে একাকী বসে আছে আরুণ। অন্তঃকরণ জুড়ে চাপা উদ্বেগের বিরাজ। চোখ দুটো বন্ধ করে হিসেব মেলানোর চেষ্টা করছে। তিরুকে অকপটে বাবার আত্মহত্যা করার বিষয়টা বলে দিলেও তার নিজের কাছে কেমন অবিশ্বাস লাগছে। বাবাকে ও বেশ ভালো করেই চেনে, আর বাবা ভীষণ শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষ। এমন কঠিন চরিত্রের একটা মানুষ কেবলমাত্র আত্মসম্মানের জোরে কী করে আত্মহত্যা করতে পারে? ঘটনার গহীনে যাওয়ার চেষ্টা চালিয়েছিল ও, কিন্তু ফলাফল শূন্য। যাবতীয় সকল প্রমাণাদি এটাই বলে যে তার বাবা স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন, এবং আত্মহত্যা করার কারণ হিসেবে অন্যান্য আসামি আরুণের কাছে বলা কারণটাই ধরা হচ্ছে। আরুণ ব্যতীত সবাই এই কারণকেই বিশ্বাসযোগ্য বলে মনে করছে। ভাই, বাড়ি যাবেন না? এদিকের কাজ তো শেষ, অন্তিক ব্যস্ত গলায় বলল। ওকে জোড়া উন্মুক্ত করল আরুণ। চারপাশে দৃষ্টি বুলালো। সে এতক্ষণ যাবৎ বসেছিল পুলিশ স্টেশনে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো ও। হাত দুটোতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। সামনের টেবিলে এক গাদা নাস্তা পড়ে আরুণকে খেতে দেওয়া হয়েছিল। ও তা ছুঁয়েও অবধি দেখেনি। সেখান থেকে এক গ্লাস পানি তুলে তৃষ্ণা মেটালো। হাঁটা ধরে অন্তিককে প্রশ্ন ছুড়ল, তিরুকে বাসায় পৌঁছে দিয়েছিলিস ঠিক মতো? অন্তিক ঘন ঘন মাথা নাড়ল। জি ভাই। একটু থেমে পুনরায় শুধারল, কিন্তু ভাবির শরীরটা ভালো না বোধ হয়, ওনাকে অসুস্থ দেখাচ্ছিল। কপালে ভাঁজ পড়ল আরুণের। হুট করে তার মনে পড়ল সকালের কথা। বাসা থেকে বের হওয়ার পূর্বে তিরুকে কেমন দুর্বল দুর্বল লাগছিল। তাড়া থাকায় এগোতে পারেনি সে তিরুর নিকটে। দ্রুত পায়ে চলে গিয়েছিল। মেয়েটার খোঁজ নেওয়া ভীষণ দরকার, যদিও বা বাসাতেই যাচ্ছে। তবে বাসায় পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবে। বাম হাত পকেটে ঢুকিয়ে ফোন বের করে আরুণ, এবং ঠিক তখনই কাকতালীয়ভাবে তানহার কল আসে। দ্রুত ফোন রিসিভ করে আরুণ। তৎক্ষণাৎ ওপাশ হতে ভেসে আসে তানহার ব্যাকুল কণ্ঠস্বর, বাবা, বাবা তুমি কই?
তিরুর শরীর ভালো না বাবা, তুমি জলদি বাড়ি এসো। ও বারবার তোমার নাম ধরে ডাকছে, তোমাকে দেখতে চাইছে। এক্ষুনি আসছি আমি, ওর খেয়াল রাখুন মা। ছুটতে শুরু করে আরুণ। চিন্তিত কণ্ঠে অন্তিক বারংবার প্রশ্ন করে যাচ্ছে তাকে, তবে আরুণ যেন শুনেও শুনতে পাচ্ছে না। আশপাশটা আবঝা হয়ে এসেছে। অক্ষিদ্বয়ের সামনে ভেসে উঠছে কেবল তিরুর স্নিগ্ধ মুখশ্রী। মেয়েটাকে গিয়ে আগলে না ধরা অবধি অশান্ত হৃদয় শান্ত হবে না। বিছানায় টান টান হয়ে শুয়ে আছে আরুণ। তার বুকে ঠিক মাঝখানটাতে মাথা রেখে তিরু সুখে ঘুম দিচ্ছে। তিরুর নম্র দেহে সম্পূর্ণ ভাগ আরুণের ওপর। বিড়াল ছানার মতো গুটিয়ে আছে সে আরুণের দেহের ওপর। মধ্যরাত হলেও ঘুম নেই আরুণের দু চোখে। সে বিরতিহীনভাবে তিরুর ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা ঘুমানোর আগে বেশ আদুরে গলায় আবদার করেছিল, চুলে হাত বুলিয়ে দিন আরুণ, ঘুম আসছে না। আমি ঘুমিয়ে গেলে হাত বুলোনো না হয় থামিয়ে দেবেন। তিরু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। আরুণ তার হাত দুটো থামায়নি, ইচ্ছে করছে না। মেয়েটার ঘুম না ভাঙা অবধি বোধহয় থামবে না। তিরুর অসুস্থতার কারণ আবহাওয়ার পরিবর্তন। প্রায় বেশ কয়েক বছর হয়েছে সে প্যারিসে পড়ে রয়েছে। হঠাৎ করে দেশে এসে পড়াতে সমস্যা হয়েছে। দেহ মানিয়ে নিতে পারেনি এখানকার আবহাওয়া, যার দরুন এই অসুস্থতা। তৃষ্ণায় হঠাৎ তন্দ্রাভাব কেটে গেল তিরুর। আরুণকে সজাগ দেখে কপালে বড়ি লেখা উৎপত্তি হলো। ও চিন্তিত গলায় প্রশ্ন করল, ঘুমোচ্ছেন না কেন? কি হয়েছে? আপনারও কি শরীর খারাপ হলো নাকি? হঠাৎ করে তিরুর ঘুম ভাঙাতে হকচকিয়ে উঠল আরুণ। জিজ্ঞেস করল, তোমার হঠাৎ ঘুম ভেঙে গেল কেন? তৃষ্ণা পেয়েছে, শুয়ে থাকো, পানি নিয়ে আসছি। তৃষ্ণা মেটানোর পর তিরু পুনরায় আরুণকে তার করা প্রশ্নগুলোর স্মরণ করালো। তারই পরিপ্রেক্ষিতে আরুণের প্রতিউত্তর, ঘুম আসছিল না। কেন? প্রশ্নটা করতে গিয়েও থমকায় তিরু। সে কি বোকা! আজ ছেলেটার উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, অথচ বাড়ি ফেরার পর থেকে আরুণের মনের অবস্থা জানার বিন্দুমাত্র চেষ্টা করেনি। অবশ্য এতে দোষের ভাগীদার সে নয়, বরং হঠাৎ তার অসুস্থতা। এতটাই কাহিল হয়ে পড়েছিল যে আরুণকে কাছে পেয়েই নিদ্রায় মগ্ন হয়েছে। তিরু আরুণের মুখশ্রীতে সূক্ষ্ম দৃষ্টিপাত মেলে দিল। স্বাভাবিক লাগছে না আরুণকে। নিশ্চয়ই আজকের দিনের ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে। ওকে এই চিন্তা থেকে মুক্ত করার দরকার ভীষণ। শুয়ে পড়ো, তোমার বিশ্রাম দরকার। তিরুর মাথা নিজের বুকে টেনে নিতে নিতে বলে উঠল আরুণ। তিরু অক্ষিদ্বয় হতে তন্দ্রাভাব উধাও। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার পুনরায় আর ঘুম আসে না। সে আরুণের প্রশস্ত বুকে মাথা রেখে বুকের মাঝখানে চুমু খেলো টুপ করে। বলল, আমার আর ঘুম আসবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ঘুম দ্বিতীয়বার আর আমার ধরা দেয় না। তুমি বরং আমায় একটু আদর করো তো। বিষম খেলো আরুণ। এহেন ঠোঁটকাটা কথাবার্তা তো সে বলে। তিরু তো লাজুক লতা। হুট করে মেয়েটা মুখে এরূপ কথা শুনে তার চক্ষু চড়ক গাছ। শান্ত হয়ে শুধালো, অসুস্থ হয়ে দেখি তুমি অদ্ভুত কথাবার্তা বলছো। তিরু হাসল। উহ, অসুস্থ হয়ে না, এসব তোমার সংস্পর্শে আসার ফল। আরুণ কিছু বলতে চাইছিল। তিরু তাতে নিজের কোমল অধরজোড়ার সাহায্যে বাধা প্রদান করল। আপনার বাবা সুইসাইড করেননি আরুণ সাহেব, ওনাকে হত্যা করা হয়েছে। হাত দুটো তিত্তির করে কাঁপছে আরুণের, গলা শুকিয়ে কাঠ। তার নিশ্চল নিষ্প্রাণ চোখ দুটো দেখে মায়া হলো অফিসারের। তিনি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলেন। আরুণের সামনে গ্লাসটা ধরে শুধালেন, পানিটুকু খেয়ে নিন, বিস্তারিত বলছি। আরুণ চটজলদি গ্লাস হতে পানি খেলো। হাত থেকে গ্লাস নামিয়ে রেখে বুভুক্ষের ন্যায় তাকালো ওর সম্মুখে। অফিসার ধীরে সুস্থে বলা
আরম্ভ করলেন। ধরা পড়া আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। ওরা এতদিন গা ঢাকা দিয়েছিল দেশের বাইরে, কিন্তু সেখানে খুব একটা সুবিধা করতে পারছিল না। কষ্টের জীবন সেখানে কি না? সারা জীবন দেশে চুরি ডাকাতি ড্রাগ সাপ্লাই করে বেশ টাকা কামিয়েছিল। বিলাসবহুল জীবনযাপন করেছে। আগের ইনকাম করা টাকার পরিমাণের কথা চিন্তা করে ওরা লোভ সামলাতে পারেনি। তাছাড়া যতটুকু টাকা অবৈধ পথে ইনকাম করেছিল তা দেশেই পড়েছিল, সঙ্গে নিয়ে যেতে পারেনি। মূলত এইসব ভেবেই ওরা দেশে এসেছিল। ভেবেছিল আইনশৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়েছে। অধৈর্যবান হয়ে পড়ল আরুণ। তাড়া দিয়ে বলল, বাবার কথা বলছিলেন না? রিল্যাক্স আরুণ, হুটহাট তো আর সব বলে দেওয়া যায় না। সব যদি খুলে না বলি তাহলে তো আপনার আর সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না। চেয়ারে পিঠ এলিয়ে দিল আরুণ। ও কিভাবে বোঝাবে? তার এত বোঝা পড়ার দরকার নেই। বাবার বিষয়টুকু জানতে পারলেই চলবে। অফিসার পুনরায় বলা আরম্ভ করলেন, আদালতের হুকুমে আমরা আসামিদের রিমান্ডে নিয়েছি এবং তখনই জানতে পেরেছি এই কথা যে আপনার বাবা স্বেচ্ছায় সুইসাইড করেনি, বরং তাকে জোর করা হয়েছে। এটাকে হত্যা করাই বলে। শুরুর দিকে যখন আপনার বাবা অবৈধ পেশায় জড়িত ছিলেন তখন তিনি নিজেও ছিলেন একজন ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তি। ওনার তখন মারাত্মক মানসিক অধঃপতন হয়েছিল। আপনার মা যখন ওনাকে ব্ল্যাকমেল করা শুরু করে তখন তিনি তার দলবলের অন্যদের এই কথাটা জানিয়ে দিলেও আপনার মায়ের খুনের পেছনে আপনার বাবার হাত নেই। তিনি কেবল তার দলের সদস্যদের এই ব্যাপারে অবগত করেছিলেন। আপনার মাকে মেরে ফেলার ব্যাপারে কিছুটি বলেননি। এই কাজ করেছে তার দলের সদস্যরা, যারা আপনার বাবার সাথেই কাজ করত। দলের বাকি সদস্যরা ভয় পেয়েছিল আপনার মা বলে দিতে পারে, এই ভয়ে তারা ওনাকে হত্যা করেন। আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর ওদেরকে কিছু না বললেও একসময় তিনি ওদের হুমকি দিতে শুরু করেন। ওনার অজান্তে এই কাজ কেন করা হলো তা নিয়ে বেশ ঝামেলা তৈরি করেন এবং এরপরই ওরা আপনার বাবাকে মেরে ফেলার সূক্ষ্ম বুদ্ধি আঁটে, কিন্তু তখন সম্ভব হয় না। পরে সুযোগ পেয়ে ওরা আপনার বাবাকে হত্যা করে, কারণ আপনার বাবাও হুমকি দেওয়া শুরু করেছিল ওদের সব গোপন তথ্য ফাঁস করে ওদের পুলিশের হাতে তুলে দেবেন। ওরা নিজেদের পথের কাঁটা আপনার বাবা এবং মাকে সরিয়ে দেওয়ার পর নতুন করে আবার নিজেদের পথের কাঁটা হিসেবে পায় আপনার বোনকে। আপনার বোন তনু ওদের হয়তো চিনতে পেরে যায় কোনোভাবে। তনু ওদের সম্পর্কে জানতে পারে যখন ওরা গ্রামে আসে। ওদের সন্দেহজনক আচরণ তনুকে কৌতূহলপ্রবণ করে তোলে ওদের সম্পর্কে জানার জন্য। তনু যখন ওদের পিছু নিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল নিশ্চিত হওয়ার জন্য, ঠিক তখন ওদের নজরে চলে আসে তনু এবং তারা তনুকে চিহ্নিত করে ওকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। অতঃপর যা হলো তা তো আপনাদের সকলেরই অবগত। শীততাপ নিয়ন্ত্রিত রুমটায় ভারী দীর্ঘশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল। হৃদয়ের অস্থিরতা চঞ্চলতা কমে গিয়েছে। বাবা নির্দোষ নয়, তিনি অন্যায় করেছিলেন অবশ্যই, এবং অবশ্যই তিনি বিরাট বড় অন্যায় করেছিলেন। সেই অন্যায়ের শাস্তি অতি করুণভাবে তাকে ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। প্রকৃতি কখনো ছাড় দেয় না, কোনো অন্যায়ে ছাড় হয় না। এটাই হচ্ছে চিরন্তন সত্য। প্রকৃতির এ নিয়ম মেনে চলে। বৃদ্ধ অফিসার নুরুল আমিন আরুণের মুখবয়ব পর্যবেক্ষণ করলেন। শেষে নিজের গম্ভীরতা ছাড়িয়ে কিয়ৎ নরম সুরে বলে উঠলেন, আপনার বাবা নির্দোষ ছিল না তা তো বুঝতেই পাচ্ছেন, তাই কোনো রকম খারাপ লাগা কাজ করলে তা ঝেড়ে ফেলুন। এটা অযথা আপনাকে কষ্ট দেবে। তিনি যদি এভাবে অন্যের হাতে খুন নাও হতেন, তবুও তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হতো। পুলিশের হাতে পড়লে আদালতের রায়ে ফাঁসি হয়ে যেত তার। তবে শেষের দিকে তিনি যে তার ভুল বুঝতে পেরেছিলেন, এটাই বড় একটা ব্যাপার।
আমি আজ তবে আসি অফিসার, আমার তো আর কোনো কাজ নেই থানায়, সব কাজ মোটামুটি শেষ। আশা করি আর কোনো দরকারে আপনাকে আর আমাদের প্রয়োজন হবে না। জি, এদিকের কাজ শেষ, আপনাকে বোধহয় আর দরকার পড়বে না। আপনি কি তবে আবারও দেশের বাইরে পাড়ি দিচ্ছেন? জি, ওখানেই আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আমার পেশা, আমার পরিবার, আমার বাসস্থান। এতগুলো বছর পর অবশেষে আপনি চিন্তামুক্ত, তবে বলা যায় আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। নুরুল আমিনকে বিদায় দিয়ে আরুণ বাইরে এলো। আজ রৌদ্রোজ্জ্বল দিন, আকাশটা দবদবে সাদা। চারপাশ কেন অতিরিক্ত উজ্জ্বল মনে হচ্ছে তার। বুক ভরে শ্বাস টেনে নিল সে। হালকা অনুভূতি হচ্ছে বেশ। বুকের ওপর চেপে বসে থাকা চিন্তার পাহাড়টা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আরুণ অম্বরে দৃষ্টি ফেলল। বিশাল অম্বরের নিচে নিজেকে একা মনে হচ্ছে। বাবা মা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি, এগিয়ে চলার অনুপ্রেরণা। তারা দুজনেই নেই তার পাশে। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। তাদের শূন্যস্থান ঠিকই পূরণ হয়েছে তার বোন তিরু, তানহা, অন্তিক এবং প্রিয়র মতো চমৎকার মানুষগুলোর দ্বারা। আরুণ তপ্ত শ্বাস ফেলল। আজ হতে তার মন খারাপের ছুটি। নির্ঘুম রাতের চিন্তার কারণগুলো খাঁচা থেকে মুক্তি পেয়ে তার হতে বহু দূর ছুটে পালিয়েছে। ভীষণ তাড়াহুড়ো করছে তিরু। তাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছে। স্থির হয়ে দাঁড়াচ্ছে না কোথাও। সে আছে ছোটাছুটির ওপর। একবার এই ঘর তো আরেকবার ওই ঘর। পুরো বাড়িটাতে নিজের কদম ফেলে হতে বাদ রাখেনি। ভোরবেলা চিরশান্ত থাকা বাড়িটা আজ নিস্তব্ধতা ছুটি মিলেছে। তানহাকে ভারী বিরক্ত দেখাচ্ছে এই মুহূর্তে। কি বিপদ! এত বড় মেয়ে তিরু, কিন্তু আচরণ এমন করছে যেন সে 10 বছরের ছোট্ট একটা বাচ্চা। ঘুম থেকে ওঠার পর হতে নিজের সাথে মাকেও সামিল করেছে সে এই চঞ্চলতায়, অস্থিরতার যুদ্ধে। বারংবার তানহাকে ডেকে ভারী বিরক্ত করছে। পাসপোর্ট কোথায়, তার প্রিয় নীল জামাটা পাচ্ছে না, ফোন কোথায়, চাবি কোথায়, আরনের শার্ট কোথায়, এটা কোথায়, সেটা কোথায় করে করে মাথা খেয়ে দিচ্ছে তার। তানহা পারে তো তিরুকে ধরে এক্ষুনি চড় মেরে চুপটি করে বসিয়ে দেন। তিরুর এই এক বাজে স্বভাব। কোথাও যেতে নিলেই ভীষণ অস্থির হয়ে পড়েও। মা, আমার ফোনের চার্জার পাচ্ছি না, একটু খুঁজে দাও না। রান্নাঘরে হাতের কাজ সারছিলেন তানহা। তিরু ফের ডেকে রাগ যেন এবার উপচে পড়ল। তিনি চেঁচিয়ে বললেন, তিরু, এবার কিন্তু মারবো আমি। কি শুরু করেছি সেসব? আরুণ চলে যাচ্ছে, কই ওকে তো একটু ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে, তাই না? ইচ্ছে মতন বিরক্ত করা শুরু করেছিস। তুই কি চাস তোকে এখন জামাইয়ের সামনে ঠাস করে গালে চড় লাগায়? ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট ফুলালো তিরু। অভিমান হলো তার। মা সারাক্ষণ কেন আরণ আরণ করতে থাকে? একবার তো তার দিকেও একটুখানি ধ্যান দিতে পারে নাকি? চার্জারের জন্য তানহাকে আর ডাকলো না ও। নিজের মতো খুঁজতে লাগলো, কারণ এখন তানহাকে ডাকা মানে বিপদ, ভারী বিপদ। দেখা যাবে মা এসে সত্যি সত্যি গালে চড় মেরে দিল, তাও আরণের সামনে। কি ভয়াবহ লজ্জার ব্যাপার হবে তখন। ছি! হাত থেকে চায়ের কাপটা নামিয়ে টেবিলে রেখে দিল আরণ। তিরুর চেহারা দেখে হাসি পাচ্ছে। মেয়েটা এত বড়, তবুও যেন মাঝে মধ্যে বাচ্চা হয়ে পড়ে। তবে এই বাচ্চামো কেবল তার এবং তানহার সামনেই সীমাবদ্ধ। বাইরে সে একজন পূর্ণবয়স্ক বুঝদার নারী। মানুষ কখনোই সম্পূর্ণ বড় হয় না। তার কিছু না কিছু শিশুসুলভ আচরণ ভেতরে রয়েই যায়। সে কেবল নিজের প্রিয় মানুষের কাছে উজাড় করে দেয়। সকাল হতে সে তিরুর চঞ্চলতা নীরব দর্শকের মতো দর্শন করছিল। তিরুটা এমনই। আসার সময়ও খেয়াল করেছিল, কোথাও যেতে হবে শুনলে অস্থির হয়ে পড়ে। আনন্দে নাকি তার অন্য কোনো কারণ জানা নেই। হাতের কাছে সব কিছু থাকলেও নেই নেই বলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে মেয়েটা।
আরুণ তিরুর নিকটে এগোলো, সন্নিকটে দাঁড়িয়ে মিহি গলায় শুধালো, আমি হেল্প করব ব্যাগ প্যাক করতে? তিরু চট করে উত্তর দিল, দরকার নেই, সরুন, মা দেখলে আবার আমায় বকবে। তার আদরের জামাইকে কাজে লাগিয়ে দিয়েছি। ব্যস্ত তিরুকে পেছন হতে জড়িয়ে ধরল আরুণ। কাঁধে থুতনি রেখে শীতল গলায় বলে উঠল, রাগ করো না তিরু, মায়ের রাগ করাটা স্বাভাবিক না বলো? কতবার মাকে ডেকেছো, তুমি চিন্তা করেছো? জিনিসপত্র আশেপাশেই রয়েছে, মা সব কিছু গুছিয়ে রেখে গিয়েছে। হয়তো তোমার নাড়াচড়ায় কোনো কিছু একটু এদিক সেদিক সরে গিয়েছে, তুমি ধৈর্য ধরে ঠিকমতো খুঁজলেই তো পেয়ে যাবে। বারবার মাকে ডেকে বিরক্ত কেন করছো? স্থির হলো তিরু। অন্তরালে যে উথাল পাতাল ঝড় চলছে তা বোঝাবে কি করে সে? তানহা যাচ্ছে না প্যারিস, কঠোর গলায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে। মাকে একবার না দুবার না বারংবার বুঝিয়েছে তিরু। আরুণ, কাজ হয়নি। তানহার এক কথা, সে তার স্বামীর ঘর, বাবা মায়ের স্মৃতি লেগে থাকা গ্রাম থেকে বেরোবে না। তানহা আর বাঁচবেই বা কদিন? শেষ নিঃশ্বাসটা জন্মভূমির মাটিতেই ফেলতে চায়, এসবই বলেছিলেন তিনি। ওরা দুজন ক্লান্ত, এদিকে যাওয়ার দিনও ফুরিয়ে এসেছে। মা যাবে না সাথে ভাবতেই তো পীড়াদায়ক শূন্যতা তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে। তানহা তার মতোই জেদি। তিনি একবার যা সিদ্ধান্ত নিয়েছেন তাতেই শেষ পর্যন্ত অটল থাকবেন, তা বেশ ভালো করেই জানে ও। তিরু তপ্ত শ্বাস ফেলল, চোখ দুটো বুজে পেছনে দাঁড়িয়ে থাকা আরুণের বুকে পিঠ এলিয়ে দিল। ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত। ও বেশ নিম্ন স্বরে শুধালো, মা যাচ্ছে না, এটা আমায় কতটা যন্ত্রণা দিচ্ছে তুমি কি জানো আরুণ? 13 বার। এই নিয়ে 13 বার একই প্রশ্ন একই আঙ্গিকে জিজ্ঞেস করল তিরু। আরুণ প্রতিবার বেশ বুঝিয়ে শুনিয়ে তিরুকে শান্ত করে এই প্রশ্নের উত্তরে, কিন্তু এবার করল না। তিরুকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। আরুণের মৌনতা পালন দেখে তিরু পুনরায় বলল, সব সময় নতুন কোনো জায়গায় যেতে হলে আমি আনন্দে ছুটাছুটি অস্থিরতা তৈরি করতাম নিজের মাঝে, কিন্তু এবারে বিষয়টা ভিন্ন। এবার অস্থিরতা তৈরি হচ্ছে আসন্ন শূন্যতা হাহাকার অনুভব করে। বাঁধন হালকা হয়ে এলো। আরুণ পেছন হতে এসে সামনে দাঁড়িয়ে তিরুর গাল নিজের রুক্ষ হাতের মাঝে নিয়ে ভরসা দিল, আমরা ফিরে আসব, তুমি চাইলে একেবারে জন্য আমরা এখানে ফিরে আসব। বলো তুমি কি চাও? তিরুর চক্ষুদ্বয়ে দ্বিধা প্রলেপ, গভীর মনে ভাবনায় মত্ত হলেও আরুণ তার দ্বিধার প্রহরে ভাটা দিয়ে বলল, যাই চাও না কেন তুমি তো বুঝতেই পারছো তিরু, আমাদের ওখানে এখন যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। অন্ততপক্ষে ভালোভাবে ফিরে আসার জন্য হলেও আমাদের এখন যেতে হবে। জানি যেতে নিষেধ নেই তোমার, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না। আমার নিজেকে অপরাধী মনে হয়। তিরু ঘন ঘন মাথা নাড়ালো। আচানক সে আরুণের বুকে মাথা রেখে আবদার করলো, আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার একটু শান্তির প্রয়োজন, একটুখানি মানসিক শান্তি। বিদায় বেলায় মায়ের ওপর অভিমানটুকু যেন আর ধরে রাখা হলো না। তিরু ভেবেছিল যাওয়ার আগে মায়ের দিকে ফিরেও তাকাবে না, অথচ পুরো রাস্তা জুড়ে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তানহা ঘন ঘন মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে মেয়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছিলেন, কিন্তু তার সকল চেষ্টা বিফলে গেছে। তিরুটা বারংবার তার সাথে যাওয়ার আবদার জুড়ে দিচ্ছিল। জেদ করে পড়ে রইলে তো? দেখো তুমি, আমি তোমার কাছে ফিরে আসব, অবশ্যই আসব। তিরু কথা শেষ করে অন্যদিকে তাকিয়ে রইল। তারা অপেক্ষা করছে তনুর জন্য। তনু যাচ্ছে না তাদের সাথে। এত অল্প সময়ে ভিসা পাসপোর্ট সংগ্রহ করা অসম্ভব প্রায়। তাছাড়া যাবতীয় কাগজপত্রও নেই। ভিসা পাসপোর্ট তৈরি করা তাই অসম্ভব। সে আপাতত তান্নার সাথেই থাকবে। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে তনুও চলে যাবে আরুণের কাছে। কিয়ৎক্ষণ পর তনু এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ও। পায়ে মারাত্মক আঘাত পেয়েছিল। অন্তিক
তাকে হাঁটতে সাহায্য করছে। আরুণ এগোলো, কাছে গিয়ে নম্র সুরে বলে উঠল, আপা, তোকে আসতে বারণ করেছিলাম, ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে গেলেই পারতি। তোর কষ্ট হচ্ছে না খুব? তনু আরুণের গালে হাত রাখলো, মৃদু হেসে বলল, একদমই না, একটুও কষ্ট হচ্ছে না। তোকে আবার কবে দেখবো তাই এলাম। সাবধানে থাকিস, তিরু আর নিজের খেয়াল রাখিস। মনমরা তিরুকে দেখে তনু পুনরায় বলল, তিরু, কি আন্টির না যাওয়ার ব্যাপারে এখনো মন খারাপ করে আছো? আরুণ দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, কি বলবো বল তো? এত করে বোঝালাম, মন খারাপ করাটাই স্বাভাবিক, বুঝিয়ে লাভ হবে না। তিরু এগিয়ে এসে তনুকে জড়িয়ে ধরে বলল, তোমায় খুব বেশি মনে পড়বে আপা, আমারও খুব মনে পড়বে তোমায়। এত অল্প সময় এতটা কাছে কেউ হয়ে গেছো। তুমি চলে যাবে ভাবতেই মনটা খারাপ লাগছে। নিজের খেয়াল রেখো কিন্তু, আমাদের হয়তো শীঘ্রই দেখা হবে। জলদি চলে এসো আর নিজের খেয়াল রেখো। সময় ফুরিয়ে এসেছে। তিরু অন্তিক আরুণ শেষবারের মতো বিদায় নিয়ে ভেতরে চলে যায়। তানহার অক্ষিদ্বয় সিক্ত হয়ে উঠেছে। তনু আর কাঁধে হাত রাখল। ক্রমেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ওরা তিনজন। প্যারিসে এখন বসন্তকাল। বসন্তের সুবাস ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। চোখ ধাঁধানো সৌন্দর্যে মণ্ডিত প্যারিসকে দেখে তিরুর বক্ষস্থলে আনন্দের ঢেউ ওঠে। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে তিরু দেখে পরিবর্তিত প্যারিসকে। এই শহর কখনো এক রূপে দীর্ঘস্থায়ী হয় না, সময়ের সাথে সাথে নিজের রূপটা পাল্টায়। ঠিক তার মতন না, সময়ের সাথে তার নিজেরও বিরাট পরিবর্তন এসেছে। এক সময়ের ভীরু তিরু একদিন চট করে বড় হয়েছে, ভয়কে জয় করতে শিখেছে, পৃথিবীর সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে লড়াই করতে শিখেছে। স্বপ্ন পূরণের জন্য এশিয়া থেকে ইউরোপ পাড়ি দিয়েছে, শেষে নিজের পায়ে দাঁড়িয়েছে, জীবনের বিশাল এক যুদ্ধর ময়দানে জয়লাভ করেছে। 28টা বসন্ত পার করেছে সুখ দুঃখ বিজয় হার নিয়ে। এক্ষেত্রে বলা বাহুল্য তার জয়লাভের হার বেশি নয় কি? নিজের দেশে অজপরাগা থেকে আজ ইউরোপে এক বিলাসবহুল দেশে, ফ্রান্সের রাজধানী প্যারিসে সে তার ছোটোখাটো এক আসন তৈরি করে নিয়েছে, নিজের পরিচয় গড়েছে, নিজের কেরিয়ার গড়েছে, মায়ের স্বপ্ন পূরণ করেছে। এতটুকুই তো কত। ছেলেবেলায় সে পৃথিবীর আনাচ কানাচে ঘোরার স্বপ্ন দেখত, তবে স্বপ্নের দ্বারপ্রান্তে এসে স্বপ্ন পূরণের ইচ্ছাটা যেন মারা পড়ল। কখনোই সংসারের আঁচলে বাঁধা পড়ার ইচ্ছে না থাকা মেয়েটা দিনকে দিন হয়ে উঠেছে পাক্কা সংসারী নারী। এর জন্য দায়ী আরুণ। তিরুর সকল স্বপ্ন, আহ্লাদ, ভালোবাসা, ভালো লাগা, আবদার এখন আরুণ এবং মা ব্যতীত পৃথিবীর সব কিছুই আপাতত ফিকা তার নিকট। কোনো মানুষের প্রতি এতটা দুর্বল হয়ে পড়া অপছন্দ ছিল তার, কারণ তানহা। বাবার প্রতি মা ভীষণ রকমের দুর্বল ছিল, যার দরুন বাবার মৃত্যুর পর তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। তবুও তিরু এর জন্য নিজেকে সময়ের তালে গড়ে নিয়েছে শক্ত করে। তিরু মায়ের মতো শক্ত নয়। প্রিয় মানুষের প্রস্থান তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো না, তাই তো নিজেকে ছাড়া অন্য কাউকে অত্যন্ত গভীরভাবে অন্তরালে ঠাঁই দেওয়া তার পছন্দ ছিল না। কিন্তু তাই কাল হয়ে গেল, মনের অজান্তে, অনিচ্ছায়। হ্যাঁ, তিরুর দীর্ঘশ্বাসের ধ্যান ছুটল আরুণের। ও মাথা উঁচু করে তাকালো তিরুর পানে। ভ্রুকুটি কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি হলো আবার তোমার? একা একা কি ভেবে দীর্ঘশ্বাস ফেলছ? তিরু উদাস গলায় জবাব দিল, ভাবছি তো অনেক কিছুই। আমাকে বলা যায়? যাই, অবশ্যই যাই, তোমাকেই তো বলতে হবে। শোনো, আমি ঠিক করেছি আমিও তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে কাজ করব। কোম্পানির জব আমার আর ভালো লাগছে না। আমাকে বরং তুমি তোমার রেস্টুরেন্টের ওয়েটার বানিয়ে দাও। ভালো হবে না? খুবই বাজে হবে। যেখানে আছো ভালো আছো, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কাস্টার্ড বানানো শেষ।
আরুণ হ্যান্ড গ্লাভসগুলো খুলে রেখে কিচেন অ্যাপ্রন খুলে রাখলো। হাতের কাজ শেষ হতে না হতেই তার ওপর অতর্কিতে হামলা চালালো তিরু। কলার টেনে নিচু করে তাকে বলল, কেন, কি সমস্যা? আমি আশেপাশে থাকলে ভালো লাগবে না তোমার? কাজের পাশাপাশি আমি তোমাকেও টাইম দিতে পারবো না? বউয়ের সাথে রোম্যান্স করার এক্সট্রা টাইম পেলে আবার একজন ওয়েটারের খরচও কমলো। এক ঢিলে দুই পাখি। এত দারুণ একটা অফার হাতছাড়া করছো কেন? গাধা তুমি। অফার সীমিত সময়ের জন্য কিন্তু। আরুণ সন্তর্পণে তিরুর হাত ছাড়িয়ে নিল, মৃদু হেসে শুধালো, আমার এতটাও খারাপ দিন আসেনি যে বউকে ওয়েটার বানিয়ে রেস্টুরেন্ট চালাবো। তবে যদি আমার কোনো কোম্পানি হতো তবে আমি তোমায় নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিজের কাছে বেঁধে রাখতাম। তবে ওয়েটার বা যাই বলো না কেন, এই কাজে আমি সায় দিতে পারছি না। তুমি উচ্চশিক্ষিত তিরু, কেন নিজের মূল্যবান সময় এই রেস্টুরেন্টের অপচয় করবে? এখানে কেউ শখের বশে কাজ করতে আসে না, সবাই বাধ্য হয়ে কাজ করে। আর রইল রোম্যান্স। কথার মাঝে কিয়ৎ বিরতি নিল আরুণ। তিরু ভ্রু কুঁচকায়। আরুণ তার বাহু ধরে টান দিয়ে সন্নিকটে নিয়ে আসে, কানের ওপর নরম অধৈর্যরা স্থাপিত করে শীতল কণ্ঠে শোধায়, আমার স্বল্প সময়ের স্পর্শেই তো তুমি দুর্বল হয়ে যাও। এখন যদি সারাদিন যাবৎ রোম্যান্স করতে থাকি তাহলে তো শাশুড়ি মা আমার নামে মার্ডারের কেস দিয়ে দেবে। সাংঘাতিক ব্যাপার না বলো? তিরু কাঁপল। তিরতির করে কাপা ঠোঁট দুটো বেশ কড়া কথা শোনাতে চাইল আরুণকে। তবে সে ভারী টের পেল আরুণের এই গা শিরশির করা চাহনির জন্য সে এখন টু শব্দ করতে পারবে না। এর চেয়ে এই স্থান ত্যাগ করাই শ্রেয়। তিরু বল প্রয়োগ করে আরুণকে ধাক্কা দিয়ে দ্রুতপদে এই অস্বস্তিকর পরিবেশ থেকে ছুটে পালালো। আরুণ হাসল। লাজুক তিরু লজ্জা পাওয়ার মুহূর্তটুকু এতটাই সুন্দর কেন? তিরুর পৃথিবী লণ্ডভণ্ড। চোখের সামনের দৃশ্য দেখে বুকে জ্বালা শুরু হয়েছে তার। চক্ষু যুগল অশ্রুতে টইটুম্বুর। তার পাতলা অধৈর্যরা তীর তীর করে কাঁপছে। পাশেই তিরুর কোমল হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিল আরুণ। তিরুর অস্বাভাবিক হাল দেখে ও অন্তরালে কিয়ৎ হাসল। তিরুর আনন্দের পরিমাণ অনুভূত করতে পেরে ভীষণ শান্তি পেল। ঠিক কতটুকু আনন্দ নিজের চোখে পরখ করার জন্যই তো এত পরিশ্রম, এত কঠোর চেষ্টা তার। পৃথিবীর একান্ত আপন ভরসার মানুষ, শান্তিদাতা ব্যক্তি এখন কেবল তো তিরুই। মেয়েটার প্রশান্তি দেখলে এত আনন্দ লাগে। পরক্ষণে নিজের দৃষ্টি হটালো আরুণ। তাকালো তিরুর প্রশান্তি দেওয়ার মাধ্যমের পানে। সবুজে আচ্ছাদিত বিশালাকার পর্বত, সফেদ রঙের আকাশটা যেন গা এলিয়ে দিয়েছে পাহাড়ের বুকে। মৃদুমন্দ বাতাস বইছে। বাতাসে বুনো ফুলের মাদক মাদক ঘ্রাণ। গোধূলি বেলা হওয়াতে আলোর তীব্রতা কমে এসেছে অনেকটা। অন্তরিক্ষে লালচে রঙা এলোপাথারি আঁচড় কেটে রেখেছে। পশ্চিম আকাশে বৃহদাকার সূর্যটা গা এলিয়ে দিয়েছে প্রায়। হলদে লালভ আভায় দ্যুতি ছড়াচ্ছে তেজ নিয়ে। নাম না জানা এক ঝাঁক শুভ্র পাখি ছুটে নিড়ে ফেরার তাড়নায়। বিশাল পাহাড় সবুজ রঙের লতাপাতায় নিজেকে আষ্টেপৃষ্ঠে মুড়িয়ে রেখেছে। বৃষ্টি হয়নি, তবুও কোথাও হতে সোঁদা মাটির গন্ধ নাকে আসছে, বাড়ি খাচ্ছে প্রবল বেগে। চোখের সামনে যে ক্ষুদ্র এক স্বর্গরাজ্য। চোখ পড়লে প্রকৃতির রূপ দর্শন করে চোখের জ্বলুনি শুরু হয়। চোখের পল্লব পড়ে না। মানুষ কেবল স্থির হয়ে বিমুগ্ধ দৃষ্টিতে পরখ করে প্রকৃতির সৌন্দর্যের লীলা খেলা। চারিদিকে কোলাহল। অনেক পর্যটক এসে ভিড় জমিয়েছে সূর্য ডোবার দৃশ্য দেখতে। আঁধার হওয়ার পূর্বেই এখান থেকে প্রস্থান প্রয়োজন। আরুণ পাশে তাকালো। তিরু তার কাঁধে মাথা রেখে সামনের দৃষ্টি ফেলে রয়েছে। আরুণের ইচ্ছা করছিল না তিরুর ধ্যানে
ভাঙানোর, কিন্তু সন্ধ্যা নামবে যে কোনো সময়। আঁধার হয়ে গেলে পাহাড় ছেড়ে হোটেলে ফেরাটা বড় দুষ্কর হয়ে উঠবে। সে ধীর গলায় তিরুকে ডাকল, তিরু, তিরু। কিয়ৎ কেঁপে তিরু মাথা উঁচু করে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাদের ফিরতে হবে তিরু। দেখো, সন্ধ্যা নামতে আর বেশি দেরি নাই। সবাই চলে যাচ্ছে, ওদের সাথে আমাদেরও প্রয়োজন। আমরা তো আর এখানকার স্থানীয় না, পথ চিনতে অসুবিধা হবে। প্রাপ্তবয়স্ক তিরুর হঠাৎ 12-13 বছরের কিশোরীদের ন্যায় জেদ ধরতে মজ্জা এলো। কিন্তু তা কি আর সম্ভব? এখন ফেরা আসলেই জরুরি। ও নিম্নকণ্ঠে আওড়ালো, চলো যাই। আরুণ তিরুর হাত ভীষণ কোমলভাবে আঁকড়ে ধরে হাঁটা শুরু করলো। আশপাশ হতে সম্পূর্ণভাবে ধ্যান হাঁটিয়ে নিয়েছে তিরু। আরুণের মুখবায়বে এখন দৃষ্টি তার। আর 5টা সাধারণ বাঙালি পুরুষের মতো আরুণ দেখতে। তেমন কোনো বিশেষত্ব নেই তার চেহারায়। হলিউডের নায়কদের মতো দেখতে দারুণ সুন্দর না, রূপকথার রাজকুমারের মতো দেখতে আকর্ষণীয় না। আরুণের এই সাধারণ চেহারাতেই তিরুর হৃদয়কে হিমশীতল করার অসাধারণ এক দৈব শক্তি রয়েছে। রয়েছে আকর্ষণ করার মতো চমৎকার ব্যক্তিত্ব। নারীদের সৌন্দর্য তার নমনীয়তাতে হলে পুরুষের আসল সৌন্দর্য লুকায়িত থাকে তাদের ব্যক্তিত্বে। আরুণের সাথে তিরু পাড়ি দিয়েছে অনেকগুলো বছর। আজ তার বয়স ঠেকেছে 32-এর কোটায়। তিরুর সুন্দর সময়গুলোর সাক্ষী আরুণ। দুঃখের সময় ঢাল হয়ে দাঁড়িয়ে কি দারুণ আগলে রাখে তাকে। এই যে এদেশ ওদেশ ঘুরে বেড়ানোর স্বপ্ন তার স্বপ্ন পূরণ করতে তো আরুণ সহযোগিতা করেছে। বয়স কেবল 32-এর কোঠায় থাকাকালীন ও পৃথিবীর 7টি দেশ নিজের পদচিহ্ন ফেলে এসেছে। এই অসম্ভব সম্ভব হয়েছে আরুণের জন্য। লোকটা পাশে না থাকলে হয়তো দেশের বাইরে পা রাখাও দুঃসাহসটা ওর আর করা হতো না। ওর সব স্বপ্ন পূরণের তার থেকেও যেন আরুণের দ্বিগুণ চেষ্টা, দ্বিগুণ আগ্রহ। এই যে সে আজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এর পেছনে অনুপ্রেরণা এবং সফলতার গল্প বলা হলে সর্বপ্রথম উঠে আসবে তানহা এবং আরুণের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন তার ছোট থেকেই, যা 30-এ পা দিতেই পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পেছনে তার শ্রম, মেধা, কঠোর পরিশ্রম ছিল। তবে সেই রাতগুলো যখন তিরু ভেঙে পড়তো এই ভেবে হবে না তার দ্বারা সে ব্যর্থ, কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর ব্যর্থতার গল্পগুলো, তখন মানসিকভাবে ভেঙে পড়ার পর মনকে শক্ত করতে, নতুন করে স্বপ্ন দেখাতে সহায়তা করেছে আরুণ তানহা। অতঃপর পছন্দের দেশগুলো চষে বেড়ানোর গল্পটা, এর কৃতিত্ব অবশ্যই আরুণকে দিতে হয়। সাংসারিক মনোভাব আসার পর তিরু আরুণকে একা ফেলে কিংবা একা একা কোথাও যাওয়ার সাহস করত না। একা দাপিয়ে বেড়াবো, সেই সাহসটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল তার। শত হোক, মেয়ে তো, তার নিরাপত্তা দেবে কি ওই ভিনদেশে? তিরুকে একা কোথাও যেতে দেওয়ার মনোভাব ছিল না আরুণের নিজেরও। মেয়েটাকে নিয়ে ও ভীষণ পসেসিভ। তাই সে চেষ্টা করেছিল যাতে দুজনেই একান্ত সময় কাটানোর পথ হয়, পাশাপাশি তিরুর ইচ্ছেটাও পূরণ হয়। এই তো, এরপর বাকি সব গুছিয়ে নিত কেমন কেমন করে। হ্যাঁ আম্মু, আমরা কালই ফিরে আসছি। ফোন স্পিকারে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো দ্রুত হাতে তোয়ালে দ্বারা মুছে নিতে নিতে ফোনের ওপাশে চিন্তিত তানহাকে উত্তর দিল তিরু। আজ রাতেই ওদের অস্ট্রেলিয়াতে শেষ রাত। কাল বেলা 12টার দিকে প্যারিসের ফ্লাইট ওদের। সাবধানে আসিস কিন্তু, তাড়াহুড়ো লাগাস না, আস্তে ধীরে কাজ করিস। প্লেনে ওঠার আগে ফোন দিস। লাগেজের ওপর ভেজা টাওয়েলটা ছড়িয়ে দিয়ে তিরু খানিক হাসল। তানহা তো আর জানে না তিরু আর আগের তিরু নেই। সে বদলে গেছে ভীষণ, নিজেকে তৈরি করেছে অন্য এক তিরু হিসেবে। তার এই পরিবর্তনটা এসেছে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর। যতই হোক শিক্ষক সে, তাকে কি আর এলোমেলো হলে চলে? তানহা এখন অবধি অবশ্য তিরুর পরিবর্তনটা খেয়াল করেনি।
সে প্যারিসে এসেছে এই তো কয়েক মাস হলো। অবশ্য এতগুলো বছর পর তাকে রাজি করানো গিয়েছে। অস্ট্রেলিয়াতে আসার এক সপ্তাহ আগে তানহা এসেছে প্যারিসে। তিরুকে কাছে পেয়েছে একদিনের জন্য। অস্ট্রেলিয়াতে আসার পূর্বের দিন। তিরু বিশ্ববিদ্যালয় প্যারিসের শেষ প্রান্তে, বলা চলে প্যারিসের বাইরে। তাই যেদিন প্রচুর কাজ জমে যায় সেদিন ও আর বাড়ি ফেরে না, ইলির সাথে মেশেই থেকে যায়। নয়তো দেখা যায় তার কাজ শেষ হয় রাতে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে বিশ্ববিদ্যালয়ে আসার সময় হয়ে যায়। তিরু ফোন হাতে নিয়ে মাকে বিদায় দিয়ে কেটে দিল। সব কিছু গোছানো শেষ। রাত পোহালেই ছাড়তে হবে এই সুন্দর শহরটাকে। সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আরুণ তখন শাওয়ার নিচ্ছে। তিরু ব্যালকনিতে গিয়ে দাঁড়ানোর কিয়ৎক্ষণ পর তার আগমন ঘটল। তিরুর অবস্থান নিশ্চিত করে সে তার নিকট গেল। তার উপস্থিতি টের পেতেই তিরু প্রশ্ন ছুড়ে দিল, খালি গায়ে ঘুরঘুর করছো কেন? জামা কাপড় নেই তোমার? নিশ্চুপ আরুণ। তার মুখে দাঁড়ানো 30 বছর পার করা নারীটিকে দেখছে সে অবাক নয়নে। তার হঠাৎ মনে হলো তিরু 30-এর কোঠায় ছুঁয়ে ফেললেও তার চোখে তিরু এখনও সেই 26 বছরের নারীই যেন। মেয়েটার বয়স বেড়েছে কিন্তু চেহারার গড়ন ঠিক আগের মতোই। বয়সের ছাপ পড়েনি, সময়ের সাথে একটুও বদলায়নি মুখের আদল। সব কিছুই যেন একই রয়ে গেছে। ও হাত বাড়িয়ে তিরুকে হ্যাঁচকা টেনে নিজের সন্নিকটে নিয়ে এলো। মুখ থুবড়ে তিরু পড়ল তার বুকে। বিরক্ত হলো তিরু, কঠিন গলায় শুধালো, কী সমস্যা আপনার? অনেক অনেক সমস্যা। সব সমস্যার জন্য দায়ী তুমি। আমি আবার কি করলাম? আমার প্রাণহীন জীবনে প্রাণ দিয়েছ, বেঁচে থাকার কারণ দিয়েছ, এত কিছু দিয়ে তো লোভ লাগিয়ে দিয়েছ মেয়ে। স্বপ্ন মনে হয় সব কিছু। আমার কপালে কি এত সুখ লেখা ছিল? ভয় হয় তোমাকে নিয়ে। কখনো ছেড়ে যেও না। আমি সত্যি মরে যাব। পায়ে ভর দিয়ে উঁচু হলো তিরু। আরুণের কপালে টুপ করে চুমু বসিয়ে বলল, যতদিন বেঁচে আছি ততদিন পাশে থাকব। চারদিকে মৌনতা নেমে এলো হুট করে। তিরু দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো, আপনাকে আরও অনেক কিছু দেওয়ার আছে আরুণ। আপনাকে বাবা ডাক শোনানোর জন্য অধীর আগ্রহে বসে আছি। আল্লাহ তাআলা একটু যদি মুখ তুলে তাকাতো আমার পানে, একটু যদি রহমত করত। সন্তান নেওয়ার চেষ্টা চালাচ্ছিল তিরু আরুণ, কিন্তু কিছুতেই কিছু যেন হচ্ছিল না। ডাক্তার দেখানো হলো। তিনি আশ্বাস দিলেন তারা দুজনেই সুস্থ, তবে কিছু চিকিৎসা করতে হবে। তাহলে একদিন তারা দুজনেই মা বাবা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবে। সেই থেকে 4 বছর হয়ে এলো। চিকিৎসা চলছে। তিরু যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ইতিবাচক ফল এখনও অবধি ধরাছোঁয়ার বাইরে। তবে কিছুদিন যাবৎ তিরু শরীরটা ভালো যাচ্ছে না। প্রথমে মনে করেছিল যে নতুন দেশের আবহাওয়া হয়তো তার শরীর মানতে পারছে না, কিন্তু এখনও বুঝতে পারছে এর কারণ অন্য কিছুও হতে পারে। কারণ এই মাসে তার পিরিয়ড মিস হয়েছে। তিরু নিজের অনুভূতিগুলো আর ধরে রাখতে পারছে না। ও বুঝতে পারছে না যে সে যেটা সন্দেহ করছে তবে কি সেটা সত্যি হতে চলেছে। তিরু নিজের আবেগকে কন্ট্রোল করলো, কারণ সে চায় না আরুণকে মিথ্যা আশা দিতে। তাই সে নিজে আগে কনফার্ম হতে চায়, তারপর সে আরুণকে জানাবে। তিরুর সন্দেহ এবার সত্যি হলো। প্রেগনেন্সি কিটে যখন পজিটিভ দেখলো তখন তিরু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো। এবার সে বহু কাঙ্ক্ষিত শব্দটা আরুণকে বলতে পারবে যে সে বাবা হতে চলেছে। কিন্তু এত বড় খবরটা কিভাবে আরুণকে বলবে তিরু বুঝে উঠতে পারছে না। তাই ঠিক করলো রাতে ডিনারের পর আরুণকে এই গুড নিউজটা দেবে। ডিনার শেষে শুতে যাওয়ার সময় আরুণ খেয়াল করলো তার বেডসাইডের টেবিলের পাশে একটা চিরকুট আছে, সাথে আরও কিছু একটা রাখা। আরুণ ভালো করে খেয়াল করলো, তারপর দেখতে পেল চিরকুটের সাথে একটা প্রেগনেন্সি কিট যা পজিটিভ সাইন দেখাচ্ছে। আর চিরকুটটিতে লেখা ড্যাড টু বি। আরুণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তিরু তখন ব্যালকনিতে আরুণের অপেক্ষা করছে। আরুণ আর দেরি না করে তিরুর কাছে এসে ওকে বুকের মধ্যে জড়িয়ে নিল। কিছুক্ষণ এভাবে থাকার পর তিরুর কপালে গভীরভাবে ভালোবাসার পরশ এঁকে দিল।
আরুণ তিরুকে বলল, তুমি আমার জীবনে এসে আমাকে পরিপূর্ণ করেছো, কিন্তু আজ তুমি আমাকে সম্পূর্ণ করেছো তিরু। আই লাভ ইউ সো মাচ তিরু, মোর দ্যান মাই সেলফ। সকাল হতে ওরা দুজন খাবার খেয়ে বেরিয়ে পড়ল। দেরি হয়ে গেছে দুজনের ঘুম থেকে উঠতে। পথমধ্যে তানহা তনু দুজনকে ভিডিও কলে নিজেদের আসার বার্তা জানিয়ে দিল। এয়ারপোর্টে এসে পৌঁছাতে ভেতরে প্রবেশ করার পূর্বে আশপাশ সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিচ্ছিল তিরু। আরুণ তাকে ডেকে হাত বাড়িয়ে বলল, তবে যাওয়া যাক, যেখানে আমাদের পথ চলা শুরু। আরুণের বাড়িয়ে রাখা হাতে হাত রাখে তিরু। শক্ত করে তার হাত আঁকড়ে ধরল আরুণ। সমাপ্ত।